আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ হলো 6 নভেম্বর, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: 14 নভেম্বর বিহারে নতুন সরকার, ভোট দিয়ে বেরিয়ে দাবি তেজস্বী যাদবের। ঘূর্ণিঝড় কালমেঘী আঘাতে মৃতের সংখ্যা বেড়ে 140, বাড়ার আশঙ্কা। রাজ্যের মুখ্য তথ্য কমিশনার থেকে পদত্যাগ প্রাক্তন ডিজিপির। লক্ষ্মীপুরে টিকিট নিয়ে টানাপোড়েন, রাজদীপ না কৌশিক দ্বন্দ্বে বিজেপির ভিতরে চাপা উত্তাপ। 26-এর নির্বাচনের আগেই হাওয়া গরম, ময়দানে রাজদীপ গোয়ালা, অনুগামীদের তৎপরতা তুঙ্গে। জনসংযোগ ও জনপ্রিয়তায় রাজদীপ এগিয়ে, টিকিটে কৌশিকের দখল, দল দ্বিধায়। রামকৃষ্ণনগরের মাটি আমাকে সুপুত্র রূপে স্নেহ করে বলেই কতিপয় লোক ঈর্ষান্বিত, বললেন বিধায়ক বিজয় মালাকার। বদরপুরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নতুন ভবন উদ্বোধন। রাহুল গান্ধীর বোমা, হরিয়ানায় তালিকায় 25 লক্ষ ভোটার, পাল্টা তোপ কমিশনের। বদরপুর ঘাট আদরকোনা সড়কের কাজ নিম্নমানের, কড়া ব্যবস্থা দাবি। বিভাগীয় কর্মীদের অনুপস্থিতিতে ক্ষুব্ধ স্থানীয়রা। এবং সর্বশেষ খবরটি হলো, কালীনগর সিনিয়র বেসিক স্কুলের অনিয়ম নিয়ে সরব অভিভাবকরা। এবারে শুনুন বিস্তারিত খবর। 14 নভেম্বর বিহারে নতুন সরকার তৈরি হবে, এমনই দাবি করলেন লালু প্রসাদ যাদবের পুত্র তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। আজ সকালে পাটনায় স্ত্রী রাজর্ষি যাদবের সঙ্গে ভোট দেন তেজস্বী। ভোট দিয়ে বেরিয়ে লালু পুত্র জানান, তিনি বিরোধী জোট মহাগঠবন্ধনের জয়ের বিষয়ে আশাবাদী। 14 নভেম্বর সেদিন বিহারে ভোট গণনা এবং ফল প্রকাশ। সেই দিনে নতুন সরকার তৈরি হবে বলে দাবি করেন। রাঘবপুর কেন্দ্র থেকে আরজেডির টিকিটে লড়ছেন তেজস্বী। অন্যদিকে এদিন সকালে স্ত্রী রাবড়ি দেবীকে নিয়ে পাটনার একটি বুথে ভোট দেন আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। ভোট দিয়ে বেরিয়ে লালু দাবি করেন, এবার বদল হবে। এদিকে ভোটারদের পূর্ণ উদ্যমে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। পরবর্তী খবর, রাজ্যের মুখ্য তথ্য কমিশনার থেকে পদত্যাগ প্রাক্তন ডিজিপির। প্রাক্তন ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্ত রাজ্যের মুখ্য তথ্য কমিশনারের পদত্যাগ করেছেন। জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর অন্যতম অভিযুক্ত শামকানু মহন্ত তার জ্যেষ্ঠ ভ্রাতা। শামকানু মহন্তের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক আরটিআই আবেদন দাখিল করা হয়েছে। এই আরটিআই আবেদনগুলি দাখিলের পরই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভাস্কর জ্যোতি মহন্তকে পদত্যাগের পরামর্শ দিয়েছিলেন বলে জানা গিয়েছে। অবশেষে মুখ্যমন্ত্রীর সেই পরামর্শ মেনে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এই প্রাক্তন আইপিএস কর্মকর্তা। পরবর্তী খবর, রামকৃষ্ণনগরের মাটি আমাকে সুপুত্র রূপে স্নেহ করে বলেই কতিপয় লোক ঈর্ষান্বিত, বললেন বিজয় মালাকার। আমরা যারা ভারতীয় জনতা পার্টিতে রয়েছি, আমরা মনে করি ভারতের প্রতিজন নাগরিকই এদেশের ভূমিপুত্র। আর যদিও আমার জন্মস্থান তদানীন্তন করিমগঞ্জ শহরে, কিন্তু ভারতীয় জনতা পার্টি আমাকে মনোনয়ন দেওয়ার পর রাতাবাড়ি কেন্দ্রের মানুষ আমাকে নতুন পরিচিতি দিয়েছেন। রাতাবাড়ি কেন্দ্রের মানুষের আশীর্বাদে আমি দুবার বিধায়ক নির্বাচিত হয়েছি। ফলে নির্বাচিত হওয়ার পর থেকেই রামকৃষ্ণনগরে স্থায়ী বাসিন্দা হয়ে এখানকার জনগণের সেবায় নিয়োজিত আছি। রামকৃষ্ণনগর শহরের 5 নম্বর ওয়ার্ডের ভোটার তালিকায় আমার নাম রয়েছে এবং বিগত বিধানসভা, পৌরসভা ও লোকসভা নির্বাচনে আমি এখান থেকেই ভোটদান করেছি। ফলে এখানকার মাটি আমাকে সুপুত্র রূপে স্নেহ করায় কতিপয় লোক ঈর্ষান্বিত হয়ে প্রলাপ বকছে। ফলে রামকৃষ্ণনগর কেন্দ্রের জনগণ তাদের কথাকে গুরুত্ব প্রদানের প্রয়োজন মনে করছেন না। দক্ষিণ করিমগঞ্জ থেকে রামকৃষ্ণনগর কেন্দ্রে অন্তর্ভুক্ত হওয়া বরুয়ালা গ্রাম পঞ্চায়েতে বুধবার একাধিক প্রকল্পের শিলান্যাস শেষে এই মন্তব্য করেন বিধায়ক বিজয় মালাকার। বিধায়ক বলেন, কংগ্রেস জমানায় জল সম্পদ বিভাগ থেকে এই কেন্দ্রে কানাকড়িও বরাদ্দ হয়নি। সে সময় 60-40% হারে বরাদ্দ টাকা ভাগ বাটোয়ারা হয়ে যেত। যেহেতু আমি নিজেও ঠিকাদার ছিলাম, ফলে এসব তথ্য আমারও জানা রয়েছে। কিন্তু বর্তমান সরকারের সময় পীযূষ হাজারিকা এই বিভাগের দায়িত্ব নেওয়ায় শুধুমাত্র আমার কেন্দ্রে 25 থেকে 30 কোটি টাকার নদীবাদের কাজ সম্পন্ন হয়েছে। মুখ্যমন্ত্রীর সুদূর প্রসারী নীতির ফলে প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য 25 লক্ষ টাকা ব্যয়ে মডেল অঙ্গনওয়াড়িতে উন্নীত হচ্ছে। পরবর্তী খবর, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বদরপুর শাখা কার্যালয়ের নতুন ভবন বুধবার উদ্বোধন হয়।
আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শাখা কার্যালয়ের নয়া ভবনের সূচনা করেন ব্যাংকের গুয়াহাটি জোনাল ম্যানেজার বিনয় কুমার। উপস্থিত ছিলেন শিলচর কার্যালয়ের সার্কেল প্রধান সৌরভ কুমার ও বদরপুরের ব্রাঞ্চ ম্যানেজার এস তাংজাং হাউকি। তিনি বক্তব্যে বলেন, গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে বদরপুরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখা কার্যালয়ের নয়া ভবন চালু করার উদ্যোগ নেন জোনাল ম্যানেজার বিনয় কুমার। সারা ভারতে প্রত্যেক শাখায় গ্রাহকদের সুবিধা দিতে সক্রিয়ভাবে কাজ করছেন কর্মকর্তারা। ব্যাংকের পরিধি বিশ্বময় করে তুলতে বদ্ধপরিকর কর্তৃপক্ষ, একথা জানান শিলচর সার্কেলের প্রধান সৌরভ কুমার। পরবর্তী খবর, হরিয়ানায় ভোটার তালিকা নিয়ে বড় অভিযোগ তুললেন রাহুল গান্ধী। রাহুল গান্ধীর দাবি, হরিয়ানায় ব্যাপক ভোট চুরি হয়েছে। প্রতি 8টি ভোটারের মধ্যে একজন ভোটার ভুয়ো। অন্তত 25 লক্ষ ভুয়ো ভোটারের নাম ঢুকানো হয়েছে তালিকায়। শুধু তাই নয়, রাহুল এদিন এক ভোটারের ছবি দেখিয়ে বলেন, এই এক মহিলার ছবি ব্যবহার করে অন্তত 22 বুথে ভোটার আইডি বানানো হয়েছে। কোথাও তার নাম সীমা, কোথাও সুইটি, আর সব বুথেই তিনি ভোট দিয়েছেন। এই মহিলা আসলে ব্রাজিলিয়ান মডেল। আবার এক মহিলার ছবি ব্যবহার করে 223টি বুথে ভোটার আইডি বানানো হয়েছে এবং এটাই প্রমাণ করে হরিয়ানায় ভোটার লিস্টে কেন্দ্রীয়ভাবে অর্থাৎ সেন্ট্রালাইজড কারচুপি হয়েছে। এছাড়াও হরিয়ানার ভোটার তালিকায় দেখা গিয়েছে যে ভোটারের বয়স 73 বছর, তার ছবি আসলে এক কিশোরের। আবার এক ভোটারের নাম বিক্রম সিং, 9টি বুথে তিনি ভোটার, আসলে পুরুষের নাম হলেও তার ছবি মহিলার। এরকম নমুনা অসংখ্য। রাহুলের অভিযোগ, 5 ভাবে এই কারচুপি হয়েছে। ডুপ্লিকেট ভোটার, ভুয়ো ঠিকানা, বাল্ক ভোটার, ফর্ম 6 এর অপব্যবহার আর ফর্ম 7 এর অপব্যবহার। রাহুলের এই অভিযোগ তাৎপর্যপূর্ণ, কারণ তামাম সমীক্ষার ইঙ্গিত ছিল হরিয়ানায় বিধানসভা ভোটে কংগ্রেস সুইপ করতে পারে। বিজেপির মধ্যেও আত্মবিশ্বাসে ঘাটতি দেখা যাচ্ছিল বলে অনেকে দাবি করেছিলেন। অথচ ভোটের ফলাফল হয় ঠিক উল্টো, 180 ডিগ্রি উল্টো। রাহুল এর আগেও 2 দফায় সাংবাদিক সম্মেলন করেছিলেন। প্রথমটি আগস্টে, যেখানে তিনি বেঙ্গালুরু ও আরো কয়েকটি কেন্দ্রে ভোটার সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগ তুলেন। দ্বিতীয় দফায় তিনি ভোটার ডিলিশন স্ক্যামের কথা বলেন। তখনই তিনি প্রতিশ্রুতি দেন আরো বড় প্রমাণ তিনি সামনে আনবেন, যেটাকে তিনি বলেন হাইড্রোজেন বোমা। সেই ধারাবাহিকতায় বুধবারের ফাইলস প্রকাশ করেন রাহুল। পরবর্তী খবর, বদরপুরঘাট আদরকোনা সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ভরাটের কাজ চলছে বিভাগীয় কর্মকর্তাদের অনুপস্থিতিতে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে সমালোচনার ঝড় উঠেছে। দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন স্থানে গর্ত থাকায় সাধারণ মানুষ বহু দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে যেসব স্থানে বড় গর্তের সৃষ্টি হয়েছে সেখানে সংস্কারের কাজ শুরু হলেও কাজের গুণগত মান নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, যেমন খুশি কাজ চলছে, এক্ষেত্রে পূর্ত বিভাগের জন্য কোনো দায়িত্ব নেই। উল্লেখ্য, গত 4 বছর ধরে বদরপুরঘাট আদরকোনা সড়কের পাকাকরণ কাজ চলছিল। কয়েক মাস আগে পুরো সড়কের কাজ শেষ হলেও অল্প দিনের মধ্যেই বিভিন্ন স্থানে আবারও গর্তের সৃষ্টি হয়েছে। কাজের নিম্নমান নিয়ে এলাকাবাসী বহুবার প্রতিবাদ জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। জনগণের দাবি, ঠিকাদার ও বিভাগীয় কর্তৃপক্ষের ইচ্ছেমতো কাজের ফলে সড়ক জুড়ে গর্তের সৃষ্টি হয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধিরাও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এলাকাবাসীর পক্ষ থেকে শ্রীভূমি জেলা কমিশনারের কাছে দাবি জানানো হয়েছে বদরপুরঘাট আদরকোনা সড়কের গর্ত সংস্কার কাজের গুণগত মান সরেজমিনে তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। পরবর্তী খবর, কালীনগর সিনিয়র বেসিক স্কুলের অনিয়ম নিয়ে সরব অভিভাবকরা। হাইলাকান্দি শিক্ষাখণ্ডের অধীন কালীনগর সিনিয়র বেসিক স্কুলে চলছে লাগামহীন দুর্নীতি। এটা কোনো অবস্থায় মেনে নিতে নারাজ অভিভাবক মহল ও স্থানীয় সচেতন জনগণ। সিনিয়র বেসিক স্কুলে বর্তমান পুরনো একটি ভবন ভেঙে ফেলার কাজ চলছে। এ নিয়ে কয়েকজন অভিভাবক স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের কাছে ভবনটি ভাঙার কারণ জানতে চান। তখন প্রধান শিক্ষক বিকাশ রঞ্জন দে বলেন, নতুন ভবন নির্মাণের কাজ এসেছে, এজন্য ওই জায়গায় নতুন গৃহের কাজ হবে, তাই বিভাগীয় নির্দেশে গৃহটি ভাঙতে হচ্ছে। তখন একজন অভিভাবক বলেন, ভবনটি ভাঙার আগে অন্ততপক্ষে নিলাম ডাক উচিত ছিল স্কুল কর্তৃপক্ষের, কারণ নিলাম থেকে বাড়তি টাকা এলে সেটা স্কুলের উন্নয়নের কাজে লাগানো যেত। কিন্তু নিলাম না হওয়ায় দুঃখ প্রকাশ করেন অভিভাবকরা। প্রধান শিক্ষক আরো জানান, বিভাগীয় বাস্তুকার কাজ করাচ্ছেন, তাই বিভাগীয় নির্দেশ অনুযায়ী এটি ভাঙা হচ্ছে।
এসব কথাবার্তার ফাঁকে একজন অভিভাবক প্রধান শিক্ষককে স্কুলে বিজ্ঞান বিষয়ে পাঠদানে ডিলেমির বিষয়ে প্রশ্ন করেন। বর্তমানে স্কুলের বিজ্ঞান বিষয়ে শিক্ষক কি নেই সেটা জানতে চান তিনি। ওই সময় নিজামুদ্দিন নামের একজন শিক্ষক উত্তেজিত হয়ে ওই অভিভাবককে হুমকি ধমকি দিয়ে কথা বলতে শুরু করেন। স্কুলের ক্ষতি করার জন্য অভিভাবকরা এসেছেন বলেও মন্তব্য করেন তিনি। এ সময় একজন অভিভাবক স্কুল থেকে নিজের সন্তানকে বের করে নেওয়ার কথা বলেন। এই অবস্থায় আগামীতে স্কুলের দুর্নীতির বিষয়ে হাইলাকান্দির জেলা কমিশনার ও রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করার কথা ভাবছেন অভিভাবক ও স্থানীয় সচেতন জনগণ। এদিকে শিক্ষক নিজামুদ্দিনের এই দুর্ব্যবহারের জন্য প্রধান শিক্ষক বিকাশ রঞ্জন দে ক্ষমা চেয়ে নিলেও অভিভাবকরা এতে সন্তুষ্ট হননি। অভিভাবক মহল ও স্থানীয়রা এক বাক্যে বলেন, পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তিত। শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে বেলাগাম অনিয়ম ও অরাজকতা চললে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাবে। সরকার ও শিক্ষা বিভাগ এসব অভিযোগের সঠিক তদন্ত করবে নাকি দুর্নীতির কাহিনী ফাইলচাপা পড়ে যাবে, এ নিয়ে সন্দেহ ব্যক্ত করেছেন তারা। পরবর্তী খবর, ২৬-এর বিধানসভা নির্বাচনের আগ মুহূর্তে আসাম রাজনীতির হাওয়া গরম হতে শুরু করেছে। বিশেষত বরাক উপত্যকার লক্ষ্মীপুর কেন্দ্রে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রাক্তন বিধায়ক ও প্রভাবশালী চা শ্রমিক নেতা রাজদীপ গোয়ালা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক সফরে তার মন্তব্যে যেন স্পষ্ট ইঙ্গিত মিলেছে লক্ষ্মীপুরে এবারও বিজেপি টিকিটের দৌড়ে রাজদীপের সম্ভাবনা ক্ষীণ। আর এই এক মন্তব্য ঘিরেই জোর তরঙ্গ উঠেছে লক্ষ্মীপুরের রাজনীতিতে। মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকে রাজদীপ অনুগামীদের মধ্যে স্পষ্ট অস্বস্তি দেখা দিয়েছে। বিজেপিমুখী এই কর্মী ও সমর্থকরা মেনে নিতে পারছেন না তাদের নেতার প্রতি এই অবহেলা। তাই রাজদীপের সঙ্গে তারা একাধিক বৈঠক করছেন, সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চেও তাকে সক্রিয়ভাবে যুক্ত করছেন। রাজনীতির পর্যবেক্ষকদের মতে এই ঘটনা প্রবাহ নিছক জনপ্রিয়তার প্রকাশ নয়, বরং এটি এক ধরনের শক্তি প্রদর্শন। রাজদীপ নিজের অবস্থান বোঝাতে চাইছেন, আমি লক্ষ্মীপুরের মাটির মানুষ, এখানেই আমার আসন। মঙ্গলবার পালরবন চা বাগানে রাজদীপ গোয়ালাকে দেওয়া হয় বিশাল সংবর্ধনা। কয়েক মাস আগেও দুর্গাপূজার সময়ে অচল হয়ে পড়েছিল এই বাগান। রাজদীপের উদ্যোগে ও ইউনিয়নের হস্তক্ষেপে তা ফের সচল হয়। তাই বাগানের শ্রমিকরা কৃতজ্ঞতায় ভরপুর হয়ে পৃথক পৃথক সভায় তাকে সংবর্ধনা জানান। স্থানীয় বিশ্লেষকদের ভাষ্য, এই সংবর্ধনা নিছক ধন্যবাদ জ্ঞাপন নয়, বরং রাজনৈতিক সংকেত। রাজদীপের জনপ্রিয়তা ও প্রভাব কতটা দৃঢ় তারই প্রমাণ মিলেছে এই অনুষ্ঠানগুলিতে। বর্তমান মন্ত্রী ও বিধায়ক কৌশিক রায় এর সমর্থকরাও এখন চিন্তায়। এক সময় যারা বলতেন লক্ষ্মীপুরে কৌশিকের বিকল্প নেই, তারাই এখন মুখে বলছেন রাজদীপ যদি বিজেপির বিপক্ষে লড়েন খেলাটা কঠিন হয়ে যাবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন রাজদীপ অন্য আসনের টিকিট পেতে পারেন, কিন্তু লক্ষ্মীপুরের টিকিট কৌশিকেরই। অথচ রাজদীপের বারবারের বক্তব্য ও মাঠ পর্যায়ে সক্রিয়তা থেকে বোঝা যাচ্ছে তিনি লক্ষ্মীপুর ছাড়তে রাজি নন, বরং বাগান ছাড়াও এখন অবাগান এলাকাতেও তার জনসংযোগ জোরদার হয়েছে। এই মুহূর্তে লক্ষ্মীপুর জুড়ে প্রশ্ন একটাই, রাজদীপ কি করবেন? বিজেপি তাকে মনোনয়ন না দিলে কি নির্দল প্রার্থী হবেন, নাকি পুরনো দল কংগ্রেসে ফিরে আসবেন? কংগ্রেস শিবিরে এই নিয়ে আশার আলো দেখা যাচ্ছে। দলের একাংশের দাবি রাজদীপ ফিরলেই লক্ষ্মীপুর আসন পুনরুদ্ধার সময়ের অপেক্ষা মাত্র। অন্যদিকে বিজেপির স্থানীয় নেতৃত্ব চাইছেন রাজদীপ যেন দল না ছাড়েন, কারণ তাতে ভোট বিভাজনের আশঙ্কা রয়েছে। এক প্রবীণ বিজেপি নেতা বলেন, লক্ষ্মীপুরের রাজদীপের একাংশ ভোটার দল ভিত্তিক নয়, ব্যক্তি নির্ভর। তিনি দল ছাড়লে তা বিজেপির পক্ষে মারাত্মক হবে। রাজদীপ গোয়ালা শুধু রাজনীতিক নন, তিনি বরাক উপত্যকার চা শ্রমিক সমাজের এক প্রতীকী মুখ। শ্রমিকদের মধ্যে তার জনপ্রিয়তা ও বিশ্বাসযোগ্যতা দীর্ঘদিনের। ২১-এর নির্বাচনে বিজেপির টিকিট না পেলেও চা শ্রমিক মহলে তার প্রভাব অটুট। সেই পটভূমিতেই এবার তার পুনরুত্থান ঘিরে আগ্রহ তুঙ্গে। ২৬-এর নির্বাচনে লক্ষ্মীপুরের লড়াই তাই শুধু দুই প্রার্থীর মধ্যে নয়, বরং দুটি রাজনীতির দর্শনের মধ্যে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।